কেন? তোমার বর বড্ড স্বাভাবিক সেই কণ্ঠস্বর, তবে স্বাভাবিক থাকতে পারলো ওই আর প্রিয়ান্তে। ওর চোখ দুটো তো বিস্ময়ে সেই তখনই বড় বড় হয়ে গেছে। চোখের পলকটুকু অবধি পড়লো না। ভেবা চাকা খেয়ে ওখানে দাঁড়িয়ে রইল কিয়ক্ষণ। নিজের অজান্তে এক পা এগিয়ে গেল, কণ্ঠে অবিশ্বাস নিয়ে প্রশ্ন করলো, তুমি জানতে? মিতালি এবারও ফোন থেকে চোখ সরালো না। বাটি থেকে একটা আঙুর মুখে পুরে ফোনের স্ক্রিনে আঙুল চালাতে চালাতেই বড্ড অবলীয় উত্তর দিল, হ্যাঁ। প্রিয়ান্তি পায়েলে তলা মাটি আরও খানিকটা আগলা করে হলো বোধহয়। কাপা কাপা গলায় আর প্রশ্ন সুরে ছুড়ল, কখন থেকে জানতে তুমি? মিতালি এবার ফোনটা বিছানায় নামিয়ে রাখলো। ননদের দিশেহারা বোকা বনে যাওয়া মুখের দিকে তাকিয়ে হাসলো অল্প। বলল, যেই দিন থেকে তাজদির সিদ্দিক আজানের নামটা তোমার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ঠিক সেই দিন থেকেই। এবার আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও পেল না প্রিয়ান্তি। টলতে টলতে এগিয়ে গেল ভাবির কাছে। বিছানার প্রান্তে দুই হাত চেপে ধরে মিতালির মুখের দিকে চাতক পাখির মতো চেয়ে রইল। চোখ দুটো ছলছল করে উঠল। এক বুক অভিমান আর একরাশ বিস্ময় নিয়ে ধরা গলায় বলল, তুমি সবটা জানতে ভাবি, প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু জানতে, তবুও তবুও আমায় একটা বারও কিচ্ছু বলনি। দীর্ঘশ্বাস ফেলল মিতালি। প্রিয়ান্টি হাতটা নিজের হাতের মুঠোয় নিল। খুব শান্ত গলায় উঠল প্রশ্ন সুরে দিল ননদকে, তুমি বলেছিল প্রিয়, তোমার মনের ভেতরে যে এত তোলপাড় চড়ছিল, কই? নিজে থেকে তো এসে কিচ্ছু বলনি আমায়। এই তোমায় আমাকে নিজের বড় বোনের মতো করা। ভয় পেয়ে গিয়েছিলাম ভাবি, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আমার ওসব বলার মতো পরিস্থিতি ছিল না একদমই। তাছাড়াও ভাইয়া তো জানোই কেমন, যদি রেগে যায়, যদি আমায় অবিশ্বাস করে, সেই ভয়ে বলতে পারিনি। প্রিয়ান্তি গাল বেয়ে টপ টপ করে দু ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। মিতালি সেই জলটুকু পরম যত্নে মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরল ননদকে। একদম কাঁদবে না এই বলদনি। এখানে তোমার কি দোষ? কারো তো কোনো দোষ ছিল না। ভাগ্যে যা লেখা ছিল সেটাই তো হয়েছে। উপরওয়ালা ফয়সালাই তুই, আমার কেউ কি বদলাতে পারতো? আর তোমার ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো না? তোমাকে কি অবিশ্বাস করতে পারে ও? প্রিয়ান্তি ভাবির বুক থেকে মাথা তুলে হাতে উল্টো পিঠে চোখ মুছতে মুছতে বলল, সব বুঝলাম ভাবি, কিন্তু অভিরাজ ভাইয়ের বিষয়টা, ভাইয়া তো ওনাদের কথা দিয়েছে। অভিরাজ ভাইয়া আর ওনার ফ্যামিলি যদি পুরো সত্যিটা জানতে পারে তখন কি হবে? আমি কিভাবে মুখ দেখাবো ওনাদের সামনে? কিভাবে বলবো ভাইয়াকে এইসব? মিতালি এবার প্রিয়ান্তির দুই কাঁধ ধরে সোজা করে বসালো। দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে এইসব নিয়ে একদম মাথা ঘামাতে হবে না প্রিয়। সামনে তোমার পরীক্ষা, না এখন ফুল কনসেকশন, শুধু পড়াশোনা করো। মনে রাখো, তোমার যার সঙ্গে বিয়ে হয়েছে, যার জীবনের সঙ্গে তুমি জড়িয়ে গেছো, সে খুব ভালো করেই সম্পর্ক দায়ভার মেটাতে জানে, সম্পর্ক বহন করতে জানে, সম্পর্কের মূল্য দিতে জানে। মিতালি একটু থামলো, দম নিয়ে বলল ফের, সে যেহেতু নিজের মুখে বলেছে সব কিছু সে হ্যান্ডেল করে নেবে, তাহলে তুমি অযথা কেন এত ভয় পাচ্ছ? শোনো, ভাইয়া চায় না আপাতত তোমাদের এই আকম্মিত বিয়ে বিষয়টা আসো। কেউ জানো, কেউ তোমাকে নিয়ে কটু কথা বলো, সমাজের মানুষ তোমাকে আঙুল তুলে ছোট করে কথা বলো, বা কোনো অপদাক দিক। একটা ভাইয়া চাচ্ছে না বিধায় এখনও চুপ করে আছে। আর ঠিক এই কারণে ভাইয়া আপাতত এই সম্পর্কটার আড়ালে রেখেছে, কাউকে কিছু জানতে নিষেধও করেছে। তুমি শুধু তার ওপর ভরসা রাখো, চুপচাপ শুধু প্রিয়ান্তির ভারীটা প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনল। মিতালি এবার অসহায় বলতে লাগলো, আমায় তো তোমরা ফেল ফেলেছ মহা মুশকিলে। এ সময়ে দুটো বিয়ে, একত ননদ, দ্বিতীয় আর বড় ভাই, কার একটা রেখে কারটা এক্সটেন্ড করব?
এই ভেবে ভেবে তো আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। এর সামনে কত কাজ আমার। উফ ভাবি, বিদুষারে ধমকে উঠল প্রিয়ান্তি। গলা ভরে হাসলো মিতালি এবার। ব্যঙ্গ করে বলল, উফ ভাবি, আচ্ছা ভাবি একটা কথা বলো তো, উনি কি জানেন? মিতালি ভ্রু কুঁচকে তাকালো কি, আরে অভিরাজ ভাইয়ের কথা, আমার বিয়ের কথাবার্তা চলার বিষয়টা জানেন উনি? তোমাকে একটু আগে আমি কি বললাম, এসব নিয়ে তোমাকে একদম মাথা ঘামাতে বারণ করা হয়েছে না? তুমি ওসব ফালতু চিন্তা বাদ দিয়ে এখন ফুল ফোকাস শুধু নিজের পড়াশোনা করো। ভাই কিন্তু আমার পড়াশোনার ব্যাপারে একদম স্ট্রিক্ট। যদি এই সব 7-5 ভেবে পরীক্ষার রেজাল্ট খারাপ করো, তবে ভাইয়া কিন্তু তোমাকে একদমই ছেড়ে কথা বলবে না। ভাইয়া সব সাইডটাই দেখেছো তো, দোয়া করো যেন দৃঢ় সাইডটা না দেখতে হয় তোমার। যাওয়ার অনেক সময় নষ্ট হয়েছে, এবার রুমে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বই নিয়ে বসো। প্রিয়ান্তি আর কোনো পাল্টা প্রশ্ন করার সুযোগ পেল না। দুজনের মধ্যে আরও কিছু বিষয় নিয়ে টুকটাক কথাবার্তা চলল। প্রিয়ান্তির ভেতরে মেঘটা ভারী আশ্বাসের অনেকটাই কেটে গেছে। খানিকক্ষণ পর প্রিয়ান্তি উঠে দাঁড়ালো। মিতালি তখন ফ্রুটেসের বাটিটা হাতে নিয়ে গুছিয়ে রাখছিল। পদরাজার কাছাকাছি গিয়ে থমকে দাঁড়ালো মেয়েটা। ভাবির দিকে চেয়ে ঠোঁটে বাঁকিয়ে বলল, ভাই হয়ে আমার ওপর পিয়ন গিরিটা কিন্তু তুমি খুব ভালো করে করেছিলে ভাবি। খাল কেটে বালিশটা ছুঁড়ে মারার আগে দৌড়ে পালালো প্রিয়ান্তি। শব্দ করে হেসে উঠল মিতালি। আজ তার এত আনন্দ লাগছে না। তার ভাইয়ের সঙ্গে নিজের ননদকে প্রথম থেকে কল্পনা করে এসেছিল। সেই কল্পনা এভাবে হুট করে বাস্তবে রূপ নেবে ভাবতেই পারেনি। পরের দিন সকালটায় শুরু হলো ঝুম বৃষ্টি দিয়ে। রাতভর গুমোট গরমের পর ভেতরে আলো ফুটতে না ফুটতেই আকাশ ভেঙে নামলো শ্রাবণের ধারায়। সেই সাথে যোগ হয়েছে এলোমেলো ছন্নছাড়া দামকা হাওয়া। জানালার কাছ ভেসে বৃষ্টির ছাপ এসে লাগছে ঘরের ভেতরে ফার্নিচারে। প্রিয়ান্তির ঘুম থেকে উঠেছিল বেশ সকালে। আজ ভার্সিটিতে একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, কিন্তু বিছানায় ছেড়ে জানালা টেনে খুলতেই বুঝলো আজ আর কোনো মতে ভার্সিটি যাওয়া হচ্ছে না। মনে মনে একটা বেশ অস্বস্তি বোধ করলো প্রিয়ান্তি। নিচে নেমে ব্রেকফাস্ট করতে করতেই মিতালি বলল, বাইরে যাওয়া পরিস্থিতি, আজ আর কলেজে যাওয়া লাগবে না প্রিয়। ভিজলে একদম জ্বর বাঁধিয়ে ছাড়বে। যাবে না ভাবি? আরেকটু দেবো, খাবার দাবার ঠিক মতো করবে এখন থেকে। পড়ার প্রেশারে খুব সামনে, এত অল্প খেয়ে চলবে? আমি তো একসঙ্গে এত খেতে পারি না জানোই তো। তাহলে অল্প অল্প করে খাবে কিছুক্ষণ পর পর। খেয়ে শরীর স্বাস্থ্য ঠিক না রাখলে ওরকম একটা স্বামীকে সামলাবে কী করে? শেষের কথাটা আস্তে করে বলল মিতালে। কাজের মেয়েটা ওদের থেকে একটু দূরে। প্রিয়ান্তির চোখ পাকিয়ে চাইলো। কপট রাগ দেখিয়ে বলল, ভাবি, জি ভাবি, ও তোমার সঙ্গে কথাই বলবো না। যাও। তা বলবে কেন? এখন তো কথা বলার মানুষের আবার অভাব নেই। এখন কি আর আমাকে ভালো লাগবে? উফ ভাবি, থামবে? কোনো মতে ব্রেকফাস্টের পর্বটা শেষ করে উপরে উঠে এলো। পড়ার টেবিলে বসে রইল অনেকক্ষণ লাগিয়ে, তবে পড়ার মধ্যে মনোযোগ স্থির করতে পারল না আর আজ। পায়ে পায়ে প্রিয়ান্তি এগিয়ে গেল ঘরে লাগানো ছোট বারান্দাটায়। কবাট খুলতেই এক পরশা ঠান্ডা ভেজা বাতাস এসে ঝাপটা মারল তার মুখের বুকে। ওখানেই রেলিং ধরে দাঁড়ালো মেয়েটা। বাইরে তখন প্রকৃতির আদিম রূপ বহমান। থেমে থেমে বাতাস বইছে, আর সেই বাতাসের তেরেলনের গাছগুলো মাথা নেড়ছে বারবার। প্রিয়ান্তি পিঠময় ছড়িয়ে থাকা সিল্কের মতো কালো চুলগুলো বাতাসের অবাধ্য ছোঁয়ায় ওলটপালট হতে লাগলো। কিছু অঢল চুল এসে লেপ্টে গেল ওর ফর্সা গালে। দূর আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে হুট করে মনের কোণে একটা সুপ্ত ইচ্ছা চওড়া দিয়ে উঠল। বড্ড অদ্ভুত চঞ্চল একটা ইচ্ছে। এই মেঘলা দিনে নিজের মনের মতো করে সাজাতে ইচ্ছে হলো। সিদ্ধান্ত নিলে নিজের আত্মতৃপ্তির জন্যই সাজাবে সে। বারান্দা ছেড়ে কাঠের আলমারিটার সামনে এসে দাঁড়ালো প্রিয়ান্তি। বেছে বেছে একটা সাদা রঙের লাল পাড়ের শাড়ি খুঁজে বের করলো। সাথে মিলিয়ে বের করলো
টুকটুকে লাল রঙের একটা ব্লাউজ। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাড়িটা জড়িয়ে নিল নিজ তন্নি শরীরে। পাড়টা ঠিকঠাক করে পিঠের ওপর মেলে দিল লাল আঁচল। সদাটা এখানেই শেষ হলো না। ড্রেসিং টেবিলের ড্রয়ার টেনে এক গোছা রেশমি লাল চুড়ি বের করলো। ডান হাতে 1 ডজন, বা হাতে 1 ডজন পরলো। সেই সাথে দিল মেরুন রঙের লিপস্টিক। আয়নায় তাকাতো, এরপর কিছু একটা মিসিং আছে। ও চোখে কাজল পরা হয়নি। এমনিতেও খুব একটা চোখে কাজল পরে না সে, পছন্দ নয় তেমন একটা। তবে আজ পড়লো। টানা টানা চোখ দুটোই কাজল টানা সুন্দর করে একবার মানিয়েছে। শাড়ির সঙ্গে একটু একটু কাজল না হলে চলে নাকি? পিঠের চুলগুলো আজ আর বাঁধল না, একদম উন্মুক্ত করে ছেড়ে দিল পিঠের ওপর। সবার শেষে ড্রয়ারের একদম কোণে থেকে বের করলো রূপোর একজোড়া নুপুর। পা বাড়াতে ঝুমঝুম শব্দে কেঁপে উঠল ঘর। নুপুর দূরে পায়ে গিয়ে প্রিয়ান্তি আয়নার সামনে এসে সোজা হয়ে দাঁড়ালো। আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবিটার দিকে চেয়ে নিজেরই একটা আত্মাতৃপ্তি হাসি হাসলো প্রিয়ান্তি। ধবধবে সারা শাড়ি, টুকটুকে লাল পাড়ের আঁচল, হাতে রেশমি চুড়ি, পায়ের উপর নুপুর, সব মিলিয়ে সেলফ স্যাটিসফ্যাকশনস কাজ করলো। ফুরফুরে আনন্দই ভরে উঠল মন। আর ঘরের মন টিকল না। রিমঝিমের পায়ে ঘর থেকে বের হয়ে এলো নুপুরের রিমঝিম শব্দটা সিঁড়ির ল্যান্ডিংয়ের প্রতিধ্বনিত হতেই বাঁধলো মিতালি। নিচ থেকে ডাকলো, তখন বৃষ্টি তো ভেজো না প্রিয়, জ্বর আসবে। সামনে পরীক্ষা তোমার, মাথায় রেখো ভাবির বারণ। আর আজ শুনল না প্রিয়ান্তি। ছাদে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠতে বলে গেল ভাবি। উদ্দেশ্য নিজের ইচ্ছে কাছে মাঝে মাঝে হার মানাতে হয় ভাবি। তুমিও আসতে পারো চাইলে। আকাশ ভেঙে পড়া হাজারো জলের কোনায় নিমিষে ভিজিয়ে দিল ওকে। ঠান্ডা জলে ছয় পেয়ে চোখ দুটো বুজে ফেললো পরম শান্তিতে। দমকা হাওয়া এলো ওর ভেজা শাড়ির আঁচলটাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে যেন। দুহাত মেলে দিয়ে ছাদের ঠিক মাঝখানটায় এসে দাঁড়ালো প্রিয়ান্তি। হাতে লাল কাচের চুড়িগুলো বৃষ্টিতে ভিজে চকচক করেছে। প্রিয়ান্তি মাথায় উঁচু করে আকাশের দিকে চাইলো। বৃষ্টি ফোঁটাগুলো ওর মুখে ফোটে, চোখে পাতা এসে আছড়ে পড়েছে। নিজের চারপাশ ঘুরে ঘুরে পা ফেলে ধীরে লয়ে নাচতে লাগলো সে। ভেজা চুলগুলো ওর পিঠে আর গালে লেপ্টে আছে। জীবনের সব তোলপাড়, সব ভয়, সব দুশ্চিন্তায় শ্রাবণের অঝোরে ধারায় এক নিমিষে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। ঠিক তখনই ঝুম বৃষ্টি সেই একটানা শো শো শব্দে বুক চুড়ে পেছনে হাতে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো ওর কানে। বৃষ্টিতে যা আহ্লাদ নিয়ে ভিজেছেন, পরে ঠান্ডাটা লাগে, সেবা যত্ন তো দিন শেষে আমারই করতে হবে, সে খেয়াল আছে। কথাটা কান অবধি পৌঁছানো মাত্রই সচকিত হলো প্রিয়ান্তি। তরিম ঘুরে তাকালো পেছনে। হৃৎপিণ্ডটা আতঙ্কে এক লাফে গলার কাছে চলে এলো বুঝি। অমনি থমকে গেল 4টে চোখ। প্রিয়ান্তির মনে হলো এই অঝরে শ্রাবণের মাঝেও বুঝি ওর মাথার ওপর আস্ত আকাশটা ভেঙে পড়ল। বুক ধরফরানি বেড়ে গেল শতগুণে। ছাদের দরজার ঠিক পাশে দেওয়ালের সাথে আয়েসে পিঠ ঠেলিয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী পুরুষ। দুহাত বুকের কাছে আর আড়ি ভাঁজ করে রাখা, ঠোঁটের করে প্রতচ্ছন্ন হাসি। প্রিয়ান্তি সম্পূর্ণ পাথর বনে গেল ওখানটায়। প্রবল বিস্ময়ে চোখ দুটো চরগাছা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই লোক এই ঝুম বৃষ্টির দিনে ওদের বাড়ির ছাদে কী করছে? তাজধীরের পরনে একখানা ধবধবে সাদা সিল্কের শার্ট, কালো প্যান্ট, বৃষ্টির শার্টের উপরিভাগটা সামান্য ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যার দারুণ সুগঠিত পুরুষারের চওড়া বুকটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কপালে এসে পড়েছে 2-1টা অবাধ্য ভেজা চুলের গোছা। তবে প্রিয়ান্তির সমস্ত নজর ওসব পেরিয়ে গিয়ে আচমকায় আটকে গেল লোকটার নাকের উপর থাকা সেই কাটা দাগটায়। বিস্ময়ে তোলপাড় হওয়া প্রিয়ান্তি তখনও ভেবাচেকা চেয়ে বোকার মতো দাঁড়িয়েই রইল। বোকার মতোই প্রশ্ন করলো, এবার আপনি এখানে কিভাবে, কখন এসেছেন? প্রিয়ান্তি ওষ্ঠধর কাঁপিয়ে ছুঁড়ে দেওয়ার বোকাটে প্রশ্ন পিঠে তাজধীর তুরন্ত কোনো উত্তর দিল না। দেওয়াল থেকে পিঠ ছেড়ে ধীরে কদমে এগোলো সে। লোকটাকে প্রতিটি কদমে প্রিয়ান্তির বুকের ভেতরে হাতুড়ি পেটার শব্দটা আরও
জোরালো হচ্ছে। একদম মুখোমুখি এসে থামলো তাজদির। বৃষ্টির ছাদে ততক্ষণে সিল্কের শুভ্র রঙার শার্টটা ভিজে চুপচাপে। কপালে লেপ্টে থাকা আবদ্ধ চুলগুলো নিচ থেকে ধারালো চোখ দুটো মেলালো সে। প্রিয়ান্তীর চোখ ভেজা গাল আর ওষ্ঠ পেরিয়ে বৃষ্টি জোড়া গিয়ে থামলো উন্মুক্ত পিঠে এলিয়ে থাকা দীর্ঘ কালো চুল। তাজধীরের ঠোঁটের কোণে এক চিরেতে বাঁকা হাসি ফুটিয়ে কণ্ঠস্বর মেলাম করে বলল ও, কাছ থেকে আপনাকে একটু ছুঁয়ে দেখার লোকটা সামলাতে পারলাম না, তাই সব ফাইল পেন্ডিং রেখে সব কিছু ফেলে ছুঁড়ে এলাম। তবে মনে হচ্ছে আজ আর কাজ ফেলে আসাটা বোধহয় ফিকে যায়নি। কথা বলে তাজধীর আরও এক কদম আগ্রহী হলো। এবার এক কদম গা ঘেঁষে দাঁড়ালো মেয়েটার। শ্রাবণের দমকা হাওয়ায় ওদের মাঝে দূরত্বটুকু উধাও করে দিতে চাইছে জানি। তাজধীরের চওড়া বুকে থেকে পুরুষারে তীব্র ওর এসে লাগলো প্রিয়ান্তীর বরফ শীতল ভেজা শরীরে। তাজধীর ডান হাতটা আলতো করে বাড়িয়ে দিল বৃষ্টির জল ছুঁয়ে থাকা তাজধীরে প্রিয়ান্তীর ঠান্ডা গালটার ওপর নিজের তপ্ত আঙুলগুলো ছুঁয়ে দিল আলতো করে। মেয়েটার সকৃত হয়ে চোখ বুজে ফেলো তখনই। তাজধীর ওই কাপড় মাখা মুখের দিকে চেয়ে থেকে ঘোর লাগা কণ্ঠে ফের আওড়ালো, সমুদ্রের বুকে কত শত ভয়ঙ্কর ঝড় ঝাপটা দেখেছি, কত ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে বুক চড়িয়ে মোকাবেলা করেছি তার হিসেব নেই, কিন্তু আজ অব্দি প্রকৃতির কোনো ঝড়িয়েই আমাকে বিন্দুমাত্র কাঁপিয়ে তোলার সামর্থ্য রাখেনি যেটা আজ আপনি রাখেছেন। আপনার এই রূপের ঝড় স্বয়ং তাজধীর সিদ্দিক আজানের ভেতরটা চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয়ান্তি বুকের ভেতর তখন সুনামি চলেছে। দম বন্ধ করে পরিস্থিতিতে চোখ মেলে চাইল সে। চোখ পড়ল লোকটার নাকের উপর থাকা কাটা দাগটায়। বড্ড ইচ্ছে হলো ছুঁয়ে দেওয়ার। ওষ্ঠধর জোড়া কোনো মতে ফাঁক করে অবিশ্বাস্য সুরে ফিসফিসিয়ে বলো, আপনি সত্যি এসেছেন? এটা কি সত্যি? কোমরে হাত বুলিয়ে হ্যাঁচকা টেনে নিজের শক্ত সুগঠিত বুকের সাথে আছড়ে ফেলো তাজধীর। প্রিয়ান্তীর হকচকিয়ে তাজধীরের শার্টের কলারটা দু হাতে খামচে ধরল। তাজধীর সেই ভেজা মুখের ওপর নিজের মুখটা সামান্য ঝুঁকে আনলো। তপ্ত নিঃশ্বাস প্রিয়ান্তীর ওষ্ঠ লেপ্টে দিয়ে গাঢ় স্বরে শুধালো, এখন বিশ্বাস হয়েছে? তাজধীরের সেই ধাঁধালো প্রশ্নের জবাবে প্রিয়ান্তীর ওষ্ঠধর আর নড়ল না। এই প্রথম কোনো পুরুষের এতখানি পুরুষদীপ্ত তীব্র স্পর্শের সম্মুখীন হতে হয়েছে ওকে। লোকটাকে শক্ত বাঁধনে পিষ্ট হতেই প্রিয়ান্তি নাসিরন্ধের এহেন হানা দিল। তাজধীরের শরীর থেকে ছুঁয়ে আসা দামি পারফিউমের সেই মাদকতাময় ঘ্রাণ। অচেনা আবেশে ভেতরটা তুরন্ত দুমুচড়ে গেল মেয়েটার। থরথরিয়ে কেঁপে উঠল। তাজধীরের ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। নাকের ওপর থাকা কাটা দাগ বেয়ে শ্রাবণের দুফোঁটা জলের কণা টুপটাপ করে ঝরে পড়ল প্রিয়ান্তীর গাল ঘেঁষে। লোকটার সেই গাঢ় গোলাঙ্গা মেয়ালিমের চোখে প্রান্তে জোড়া তৃষ্ণার্ত চাতকের মতো চোখ চেয়ে রইল প্রিয়ান্তীর কম্পানো মুখশ্রীর প্রাণী। হঠাৎ তাজধীরের ধারালো দৃষ্টি গিয়ে থমকালো চিকচিক করতে থাকা নাকফুলের উপর। বর্ষা নাকের ছটপটে ডানটায় থাকা ছোট ডায়মন্ডের নাকফুলের ওপরে এক ফোঁটা বৃষ্টির জল জমে মুক্তোর মতো চকচক করেছে। তাজধীর নিজের ডান হাতের বুড়ো আঙুলটা আলতো করে ছাড়ল। পরম যত্নে স্পর্শ করলো সেই জালের ফোঁটা। পরক্ষণেই ঘোর কাটা চোখ মুখটা আরও সামান্য নামিয়ে আনলো। সযত্নে ওষ্ঠধর ছোঁয়ালো সেখানটায়। আকম্পিত অবশেষে নিমিষে প্রিয়ান্তীর চোখে পাতা দুটো বুঝে এলো। তপ্ত সেই ওষ্ঠের ছোঁয়ায় পুরো শরীরটা বিদ্যুৎ তরঙ্গের মতো থরথর করে কেঁপে উঠল ওর। সেই কাপুরি টের পেয়েও যেন তাজধীরের হাতে কোমর বেনিষ্ঠ আরও শতগুণ দৃঢ় হলো। বুকের সাথে পিষে নিল অর্ধাঙ্গিনীকে। প্রিয়ান্তের কাঁধের ওপর ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো নিজের আঙুলের ওপাশে সরালো। উন্মুক্ত হলো মেয়েটার গলার নিচে মেয়ালামি বিউটি বন। সেখানেও জমে আছে বৃষ্টির কয়েকটা ফোঁটা। তাজধীর বড্ড তৃষ্ণা চোখে সেই শুভ্র কালার বনের দিকে চেয়ে রইল কিয়াংক্ষণ। তারপর তপ্ত আঙুলের ওখানটায় জলটুকু স্পর্শ করে প্রিয়ান্তীর কানের লতি সে ফিসফিস করে আওড়ালো, আপনাকে কি আরেকটু গভীরতাভাবে ছুঁয়ে দিতে পারি মিসেস তাজধীর সিদ্দিক?
প্রশ্নটা প্রিয়ান্তীর কানে পর্দা পেরিয়ে মজকে পৌঁছানো মাত্রই লজ্জায় লাল নীল হলো। ফর্সা গাল দুটো ব্লাশিং করতে করতে একদম টমেটোর মতো লালচে রূপ ধারণ করলো তখনই। তাসধীর আর অনুমতি তোয়াক্কা করলো না। পুরুষের ওষ্ঠধর জোড়া গলার কাছাকাছি নামিয়ে আপনাতে সব ভয় আর সব জড়তা একপাশে সরিয়ে দু হাতে লোকটার পিছনে শার্টের একাংশ খামচে ধরল প্রিয়ান্তি। এই প্রিয় ওট বলছি, কত ঘুমাবি আর? তীব্র ঝাঁকুনিতে প্রিয়ান্তি আবেশিত চোখ দুটো টিপ টিপ করে তাকালো তে চাইল। পুরো শরীর তখনও ঘামে থুবু জুবু থুবু। ওর চোখে না খুলেই আধো আধো গলায় আড়ালো, আচ্ছা আপনার কণ্ঠটা হঠাৎ এমন শোনাচ্ছে কেন? ওপাশ থেকে উত্তর হলো কীরকম, এই যে কেমন যেন শ্রেয়া শ্রেয়ার মতো শোনাচ্ছে। বলদির মাইয়া, আমি শ্রেয়াই। ওট বলছি, কিসব আবল তাবল বলছিস ঘুমের ঘরে? ওট চেনা ধামকায় কান অবধি পৌঁছানো মাত্রই ধরফর করে বিছানায় উঠে বসলে প্রিয়ান্তি। চোখের পলক ফেলে চাইল সামনে। কোথাও ছাদ, কোথায় বৃষ্টি, আর কোথায় সেই তামাটে পারস পুরুষটা। বরং সামনে অগ্নিমূর্ত হয়ে দুহাত কোমরে গুজে দাঁড়িয়ে আছে ওর বান্ধবী শ্রেয়া। প্রিয়ান্তির বুকটা তখনও কোমরের হাঁপারের মতো ওঠানামা করছে। দিক বেদিক শূন্য হয়ে বোকার মতো এদিক ওদিক তাকালো আবার। ঘরের জানালায় বকাট সব বন্ধ, বাইরে কড়া রোদ। শ্রেয়া ওর ওই বোকাটে মুখের দিকে চেয়ে চোখ রাঙিয়ে বলল, জানিস মাইয়া, কখন থেকে ডাকতাছি, ওঠার কোনো নাম গন্ধ নেই। আর তোর গাল দুটো এমন ব্লাশিং কাতরাচ্ছে কেন রে? কি এমন স্বপ্ন দেখছিলি ঘুমের ঘরে শুনি? প্রিয়ান্তি এবার সচকিত হয়ে নিজের পরনের ড্রেসটার দিকে তাকালো। ওই লাল সাদা শাড়িতে নেই। ও তো সকালে যে থ্রি পিসটা পরেছিল সেটাই জড়িয়ে আছে শরীরে। চরম হতাশা বিনিয়োগেরও তার মনে এতক্ষণ যা দেখেছিল সবটা তারই স্বপ্ন। শ্রেয়া দুই হাত কোমরে গুজে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই রইল। কিরে কথা কস না কেন? একদম বোবা বনে গেলি যে? সত্যি করে বল, স্বপ্ন কি এমন দেখেছিলি যার জন্য গাল কান এভাবে লাল হয়ে আছে? প্রিয়ান্তি ততক্ষণে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। তড়িঘড়ি করে গায়ে চাদরটা টেনে টুনে গলার কাছে এনে চোখ মুখ স্বাভাবিক করে করার ভান করলো। ঢোক গিলে বলো, কি দেখবো আবার? কিছু না তো, এমনি গরমে ঘুমাচ্ছিলাম তো, তা হয়তো ফেস লাল হয়ে গেছে। সে এক গাল হাসলো। মেয়েটার চোখের করে ভূত চাহনি দেখে প্রিয়ান্তির পিঠে ঘেঁষে উঠলো আতিরে। শ্রেয়া ওর মুখের ওপর ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয় মাইয়া, তোর লক্ষণ বড্ড খারাপ। এই যে নীলজ্জ মাইয়া, সত্যি করে বলতো, তুই স্বপ্নে একেবারে বাসর টাসর সেরে ফেলিসনি তো শ্রেয়া? প্রিয়ান্তি দুই হাতে বালিশটা খামচে ধরে সজোরে চেঁচিয়ে উঠল। পরক্ষণে শ্রেয়াকে ধাক্কা দিয়ে দূরে সরাতে সরাতে বলে, যা ইচ্ছে তাই, আবল তাবল বকিস না তো। আরে সত্যি করে বল না প্রিয়, তুই স্বপ্নের বাসর করলি না তো? দেখিস ভাই, আমার কিন্তু শক্ত বাসর ঘর সাজানো। এখনই স্বপ্নে সব সেরে ফেললে আমার ওই অধিকার থেকে আমাকে বঞ্চিত করিস না প্লিজ। আর আদতে কি দেখেছিস বলবি তো? শ্রেয়া, তুই জাস্ট থামবি একবার। সকাল সকাল কোথা থেকে যেন এত নোংরা বুদ্ধি নিয়ে হাজির হস? প্রিয়ান্তি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে নিজের ওনাটা ঠিক করতে করতে বিরক্তিতে মুখ কুচকালো। শ্রেয়া এবার দুষ্টমি ছেড়ে সোজা হয়ে বসল, পায়ের উপর পা তুলে দিয়ে বলল, আচ্ছা যা, আর খেপালাম না, কিন্তু তুই যে এত সুখে নিদ্রা দিচ্ছিস, তোর কি খেয়াল আছে বাইরে কি চলেছে? আজ ভার্সিটিতে এত ইম্পর্টেন্ট ক্লাস ছিল। প্রিয়ান্তি ভূ কুচকে জানালো দিকে তাকালো। বাইরে তখনও রোদের তোষ পড়া। ও অবাক হয়ে বলল, তুই ভার্সিটিতে যাসনি কেন? আর তুই আমাদের বাড়ি এলি কখন? যাব কিভাবে? সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন তো আকাশ ভেঙে এমন ঝুম শ্রাবণের বৃষ্টি নামলো যে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। প্রিয়ান্তি মনে মনে হিসাব মেলালো। তার মানে ও যখন ঘুমাচ্ছিল তখন সত্যি বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির শো আওয়াজ আর শীতল বাতাসে ওর অবচেতন মনের ওই ঘোর লাগা স্বপ্নের জাল বুনছে। শ্রেয়া ফের বলতে লাগলো, তারপর বৃষ্টিটা একটু কমতে আমি আর দেরি করলাম না। ব্যাগ গুছিয়ে সোজা
তোদের বাড়ি চলে এলাম। এসে দেখি তুই তখন আয়েশ করে নাক ডেকে ঘুমাচ্ছিস। ভাবি বললো ডাকতে, তাই তো এলাম। প্রিয়ান্তি এবার টেবিলের ওপর ছাড়ানো বই খাতাগুলো দিকে চাইলো। সামনে ফাইনাল পরীক্ষা, অথচ ওর পড়াশোনার এই বেহাল দশা। এ ও এক হাত দিয়ে কপালে চেপে ধরে বিছানায় বসলো। আবার ধীরে গলায় বলল, ভালোই করেছিস চল এসেছিস। আমার পড়াশোনার যা অবস্থা, মাথায় কাজ করছে না একদম। ভাইয়া তো বলেই দিয়েছে এবার রেজাল্ট খারাপ হলে রক্ষে নেই। সে ব্যাগ থেকে নিজের নোট খাতাগুলো বের করতে করতে বলল, সেজন্য তো গ্রুপে স্টাডি করতে আসা। অনেক দিন ধরে তো শুধু ফাঁকিবাজি করলি, এবার একটু বই খাতা নিয়ে বস। এই কতদিন একদম জানপ্রাণ দিয়ে পড়তে হবে, বুঝলি? নো, ফটাফট মুখ হাত ধুয়ে আয়। আমি চ্যাপ্টারগুলো দাগিয়ে রাখছি। সে খাতাটা টেবিলের উপর রাখতে রাখতে হুট করে প্রিয়ান্তির মুখের দিকে তীক্ষ্ণ নজরে চাইলো। এবার চোখ দুটো ছোট ছোট করে বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করলো ওকে। প্রিয়ান্তি বাথরুমের দিকে পা বাড়াতে নিতে শ্রেয়া পেছন থেকে ডেকে উঠলে, এই প্রিয় শোন তো একটু। প্রিয়ান্তি থমকে দাঁড়িয়ে ঘাড় বাঁকালো। কী হলো? শ্রেয়া বিছানা থেকে উঠে একদম মুখোমুখি এসে দাঁড়ালো। তোকে কেমন যেন অন্যরকম লাগছে রে আজকে দেখতে। মানে কেমন যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। প্রিয়ান্তি ভ্যাপা খেয়ে নিজের গালে হাত দিল। কীরকম লাগছে? বউ বউ লাগছে। দূর যা তা বলিস না তো। ওই 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 ওয়েট ওয়েট, তুই নাকফুল পরেছিস কবে? গতকালও তো তোকে দেখলাম না নাকফুল পরা। আজ হঠাৎ? প্রিয়ান্তি অপ্রস্তুত হয়ে নিজের নাকের ওপর হাত রাখল। ঢোক গিলা আমতা আমতা করে বলো, হ্যাঁ ওটা আসরে ভাবি এনে পরিয়ে দিয়েছে। শ্রেয়া জোড়া কুচকে কপালে তুলল। ভাবি এহেন পরিয়ে দিয়েছে মানে? হঠাৎ ভাবি তোকে নাকফুল পরাবে কেন? না আসলে উনি দিয়েছেন। উনি দিয়েছেন মানে? ওয়েট, আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে। উনি দিয়েছেন আর বলেছেন ভাবি এনেন পরিয়েছে। বুঝলাম না তো কিছু। ভাবি সবটা জানেন? শ্রেয়া যেন আকাশ থেকে পড়ল। বিস্মিত হয়ে চোখ বড় বড় করে প্রায় চেঁচিয়ে উঠল, জানে মানে? কি বলেছিস তুই এসব প্রিয়? তোর ভাবি সব জানে? হ্যাঁ, ভাবি প্রথম থেকে সবটা জানে। আমাদের বিয়ের বিষয়টা প্রথম থেকেই ভাবি জানা ছিল। শ্রেয়া কপালে এক হাত চাপতে বিছানায় ধূপ করে বসল। তোর ভাবি তো সাংঘাতিক জিনিস মারি। এত বড় একটা কথা চেপে বসে আছে, তা তোর ভাইয়াও কি জানে নাকি? প্রিয়ান্তি আটকে উঠে বলো, না, মাথা খারাপ তোর? ভাইয়া জানলে তো এতক্ষণে কেয়ামত হয়ে যেত এ বাড়িতে। সে এবার প্রিয়ান্তির নাকে আরও কাছাকাছি মুখটা নিয়ে এলো। চকচকে পাথরটার দিকে চোখ নিখুঁত এক দৃষ্টি মেলালো। তারপর চট করে বলো, তা যাই বলিস বোন, এটা তো সাধারণ কোনো কাজ বা পাথর নয়। দেখে তো খাঁটি ডায়মন্ডের নোজপিন মনে হচ্ছে। ডায়মন্ড? একটু কাছে আয় তো ভালো করে দেখি। শ্রেয়া প্রিয়ান্তির চিবুক ধরে নিজের দিকে টানল। প্রিয়ান্তি বিরক্তিত কপাল কুঁচকে ওর হাতটা সরিয়ে নিল। কি দেখবি তুই এত? সে এবার বেশ অভিজ্ঞ জহরিল মতো নাকফুলটার দিকে তাকিয়ে ঠোঁট কাটল। মাথা নেড়ে বলল, না রে প্রিয়, এটা তো যে সে ডায়মন্ড মনে হচ্ছে না। পাথরে কাটিং আর এই ফিনিশিং দেখ, এটা ভীষণ এক্সপ্রেসিভ কোনো নামি দামি ব্র্যান্ডের ডায়মন্ড মনে হচ্ছে আমার কাছে। কত দিয়ে কিনেছে রে এটা তোর বর? জানি না তো। ভাবি কিছু বলেনি তোকে? না। সে একটা ভারী শ্বাস ফেলে বলো, আমার তো দেখেই মনে হচ্ছে এটা ভীষণ এক্সপ্রেসিভ ডায়মন্ড। বাবা, বিয়ে হতে না হতেই এত দামি গিফট দিয়ে দিল লোকটা। তোর কপাল তো দেখি সেই খুলে গেছে। দুর্বল। ডায়মন্ড তো এমনিতেও এক্সপ্লেন হয়, ওতে এত তফাৎ করার কি আছে? আরে না, তুই বুঝবি না। আমার না তো এটা কোনো সাধারণ বাংলাদেশি ডায়মন্ড বলে মনে হচ্ছে না। তুই হয়তো জানিস না, আমার ছোট চাচ্চু তো জুয়েলারি আর ডায়মন্ডের বড় বিজনেস আছে। চাচ্চুর দোকানে গিয়ে বসে বসে এই পাথরের চমকানি আমি কম দেখিনি। এই নাকফুলের যে স্পর্ক আর যে মেটেরিয়ালস, এটা কোনো ইন্টারন্যাশনাল
ব্র্যান্ডের কালেকশন। আমাদের দেশের লোকাল মার্কেটে এইসব ডিজাইন মেলার ভার। একেবারে পাগল হয়ে গিয়েছিস তুই শ্রেয়া, মাথাটা কি আজ আসলে গেছে তোর? উনি এত দামি বিদেশি ডায়মন্ড কোথা থেকে আনবে শুনি? বাংলাদেশে কোনো নর্মাল ডায়মন্ড হবে ওটা, সাধারণ কোনো শপে তৈরি। তুই বেশি বুঝিস তো, তাই সব জিনিসের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দেখিস। চোখ রাঙিয়ে জেদ ধরে বলো শ্রেয়া, তুই আমাকে যত ইচ্ছে খারাপ, কিন্তু আমার চোখ কখনোই ভুল দেখতে পারে না প্রিয়। এই নো স্পিন কালো সাধারণ ডায়মন্ড নয়, তুই লিখে রাখ। প্রিয়ান্তি আর কথা বাড়ালো না। শ্রেয়ার পিঠে পিঠে কোনো পাল্টা যুক্তি না দিয়ে ওর দ্রুত বাথরুমের দিকে পা বাড়ালো। বেশ কয়েক ঘন্টা লাগিয়ে পড়লো দুজনের মিলে। তবে পুরোটা সময় প্রিয়ান্তি মনে খসখস পড়ে গেল। শ্রেয়া চলে গেলে ওর খসখসানি কমলো না। তোর বিশ্বাস না হলে নোস্পিনের বক্সটা একবার এনে দেখ। আমার কেন যেন মনে হচ্ছে এটা নর্মাল কোনো ডায়মন্ড না প্রিয়। শ্রেয়া কথাটা বারবার কানে বাজছে প্রিয়ান্তির। পুরোটা সময় মেয়েটার তর্ক করে গেছে এক প্রকার। শ্রেয়া এই আত্মবিশ্বাস দেখে এবার সত্যি সত্যি দোটানায় পড়লো প্রিয়ান্তি। সত্যি কি তাই? আর তো আর সইল না প্রিয়ান্তির। তীব্র কৌতূহল চেপে পা বাড়ালো ভাবি রুমের দিকে। মিতালি তখন ছাদে। অনিচ্ছা সত্ত্বেও আলমারির ড্রয়ার করে নোজপিনের ছোট বক্সটা খুলতে শুরু করলো সে। কয়েক সেকেন্ডে মাথা পেয়ে গেল বক্সটা। রবিন এগ ব্লু কালারের মখমলের মোড়ানো ল্যাঙ্কিরিন বক্সের উপর সাদা অক্ষরে জলজল করছে একটি নাম, ট্রিফেন্স অ্যান্ড কোল। বিস্ফোরিত হলো প্রিয়ান্তির চাহনি। এই ব্র্যান্ডের নাম ওর চেনে না এমন নয়। পৃথিবীর অন্যতম শ্রেয়ার আকাশ ছোঁয়া দামি জুয়েলারির ব্র্যান্ড এটি। তবে কি শ্রেয়ার কথাই তবে সত্যি? কিন্তু উনি সাধারণ এক নেভি অফিসার হলে এত দামি ব্র্যান্ডের গয়না কোথা থেকে পেলেন? ক্যামেরায় অন করে চটপট দুটো ছবি তুলল বক্সটায়, পাঠিয়ে দিল শ্রেয়ার আইডিতে। মিনিটের মধ্যে কল দিল শ্রেয়া। ফোনটা রিসিভ করে কানের কাছে নেওয়া মাত্রই ওপাশ থেকে শ্রেয়া পায় চিৎকার করে উঠল, ওরে আমার খোদা, প্রিয় তুই এই বক্স পেলি কোথায়? আমি তোকে কি বলেছিলাম? আমার চোখ কখনো ভুল হতে পারে না, দেখেছিস তো? প্রিয়ান্তির স্বপ্ন ঢোক গিলে বকাটে দিকে একবার চাইলো। মিতালি এখনও ছাদ থেকে নামেনি। ওর গলার স্বর নিচু করে বলে, আচ্ছা শ্রেয়া, এটা প্রাইস কেমন রে? এই টিফিন একটা সাধারণ নোজপিনের প্রাইস কত থেকে শুরু জানি? এইটাই প্রাইস সর্বনিম্ন 10 লক্ষ টাকা থেকে শুরু। কাটিং আর ক্যারেট ভেদে আরও বেশি হতে পারে। ভাবা যায় লোকটা তোকে কতটা এক্সপ্রেসিভ আর লাক্সারিয়াল গিফট দিয়েছে বিয়ে হতে না হতেই। তোকে তো মাথায় করে রাখার মতো বর পেয়েছিস তুই, অতি উত্তর করলো প্রিয়ান্তি। শ্রেয়ার সাথে কোনো মতন কথা শেষ করে ফোনটা কেটে দিল। 10 লক্ষ টাকা সর্বনিম্ন লক্ষ্য। প্রিয়ান্তি বক্সটা যথাস্থানে রেখে আলমারির ড্রয়ারটা সাবধানে আটকে দিল। ও যতটুকু জানে, একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডারের স্যালারি তো এমন আকাশ ছোঁয়া নয় যে হুট করে 10 লক্ষ টাকার নাগপুর গিফট করে বসবেন। তীব্র এক অস্বস্তিটা নিয়ে প্রিয়ান্তি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতেই দেখলো মিতালি ছাদ থেকে কাপড় নিয়ে নেমে ড্রয়িং রুমে সোফায় বসে সেগুলো ভাঁজ করতে ব্যস্ত। প্রিয়ান্তি গেল সেই দিকেই। মিতালি কাপড় ভাঁজ করতে করতেই পায়ের শব্দে মুখ তুলে চাইলো। আলতো হেসে বলল, কিছু খাবে? প্রিয়ান্তি সোফায় একপাশে বসে ভাবের 2 হাত নিজের হাতে মুঠোয় নিল। চোখের দৃষ্টি জোড়া স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দিবে তো ভাবি? মিতালি একটু অবাক হলো। কাপড় একপাশে রেখে বলল, বলো না, কি হয়েছে? আচ্ছা ভাবি, উনি যে নাগফুলটা পাঠিয়েছেন সেটা প্রাইস কত, কেমন, কত দিয়ে কিনেছেন ওটা? প্রিয়ান্তি মুখ থেকে হুট করে এই অদ্ভুত প্রশ্নটা শুনে মিতালি তুরন্ত কিছুটা থামলো, থম খেলো। চট করে নিজেকে সামলে নিয়ে শুধালো, হঠাৎ এই প্রশ্ন কেন? তোমার কি ওটা পছন্দ হয়নি? তেমনটা নয় ভাবি। তাই মিতালি আর লুকোচুরিয়া আশ্রয় নিল না, সোজা সাপটা ভাষায় বলে দিল, এই তো 10 লক্ষ 12 লক্ষ টাকার মতো হবে।
10-12 লক্ষ চেয়ার অনুমান, তবে এক ফোঁটাও ভুল ছিল না। প্রিয়ান্তি চরম অবিশ্বাসে তাকালো ভাবে শান্ত মুখে। মাথাটা ঝিমঝিম করে উঠলো তখনই। আমতা করে বলে, এত এত দামি একটা জিনিস হুট করে আমাকে দিল দিল তাতে কি হয়েছে প্রিয়? নিজের অর্ধাঙ্গিনীকে সামান্য একটা জিনিস উপহার দিয়েছে, এর মধ্যে এত ভাবার কি আছে? নিজের সাথে সামান্য একটা জিনিসের এভাবে ক্যাম্পার করতে নেই। ভাবের মুখে সামান্য শব্দটা শুনে প্রিয়ান্তি যেন আকাশ থেকে পড়লো। চোখ দুটো বড় বড় করে প্রায় চেঁচিয়ে উঠলো, তোমার কাছে এই জিনিসটা সামান্য লাগছে ভাবি? 10 থেকে 12 লক্ষ টাকা তোমার কাছে সামান্য? এতটা স্বাভাবিকভাবে কীভাবে বলছো তুমি? মিতালের চেহারায় তবুও কোনো হেলদোল দেখা গেল না, যেন আগে থেকে জানতো প্রিয়ান্তির প্রতিক্রিয়া এমনটাই হবে। প্রিয়ান্তি এবার ভাবির আরও কাছে ঘেঁষে বসলো। ভাবি, আমি যতটুকু জানি নেভি একজন অফিসারের স্যালারি তো এতটা বেশি না যে এক নিমিষে 10 থেকে 12 লাখ টাকা খরচ করে একটা নাগপুর কিনে ফেলবে। ওনার কি নেভি প্রফেশনাল ছাড়া আরও অন্য পরিচয় আছে, অন্য কোনো সোর্স আছে যেখান থেকে এত টাকা আসে? প্রিয় ভাবি সত্যিটা বলে। মিতালি চুপ রইল কি এখন, ঠোঁট কামড়ে ভেবে চলো অনেক কিছু। এরপর বলো, তোমার যার সাথে বিয়ে হয়েছে তোর, তার পরিচয় শুধু নেভি মাঝে সীমাবদ্ধ নয় প্রিয়। ওই প্রফেশন ছাড়াও তার আরও পরিচয় আছে, আর সেই সত্যিটা খুব শীঘ্রই তুমি জানতে পারবে। তার জীবনের সঙ্গে যেহেতু জড়িয়েছো, আস্তে আস্তে সবটা জানতে পারবে। সেই তোমাকেই বলবে, কারণ এখন তুমি তার অর্ধাঙ্গিনী। দিন শেষে তো তার সেই বিশাল সাম্রাজ্য, আর সবটা তোমাকেই তো সামলাতে হবে, তাই না? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। গল্প ডেস্টিনি সারপ্রাইজ পর্ব চলবে।